কি খবর বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা এবার এসএসসি 2025 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই। তোমাদের প্রায় 2 মাস বা তার থেকে একটু কম সময় আছে। তো এই মুহূর্তে তোমাদের আসলে সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। তো এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা হওয়া উচিত অনেক বেশি গোছানো, অনেক বেশি স্মার্টলি তোমাদের পড়ালেখা করতে হবে। কারণ তোমাদের সামনে যে সময়টা আছে এই সময়টার উপরই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তোমার গত 2 বছরের যে পরিশ্রম তুমি করে গেছো, যে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি এবং তোমার পরিবার গিয়েছে, সেটার একটা রেজাল্ট তুমি কিন্তু পাবে। এবং আমি যদি আরেকটু পেছনের দিকে যাই, অ্যাকচুয়ালি তোমার গত 10 বছরের যে প্রিপারেশন, 10 বছরের যে পড়ালেখা, সেই পড়ালেখার কিন্তু একটা স্বীকৃতি তুমি পেতে যাচ্ছ এই এসএসসি পরীক্ষার মাধ্যমে। তো আমি আশা করছি তোমরা সবাই সেদিক থেকে অনেক ভালো গুছিয়ে প্রিপারেশন নিতেছো। তো আমি তোমাদের গোছানো প্রিপারেশনটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমাদের জন্য আজকে কেমিস্ট্রি অধ্যায় 3-এর যে গাণিতিক সমাধান পার্টটা রয়েছে সেখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য। আমি আশা করি তুমি যদি এই ক্লাসটা একদম ভালোভাবে করতে পারো এবং মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে তুমি এখান থেকে ইনশাল্লাহ 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 3 মার্কের অ্যান্সার এসএসসি পরীক্ষায় করতে পারবে। তাই দেরি না করে সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আজকে এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 3-এর যে গাণিতিক সমাধান আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আসলে 4 ধরনের যে ম্যাথ আছে, এই চ্যাপ্টার থেকে 4 ধরনের ম্যাথমেটিক্যাল কোশ্চেন তোমার হতে পারে। কিরকম হতে পারে? একটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ তোমাকে বলবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিভাবে বের করতে হয় এই বিষয়টা। তারপরে বলবো হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, অর্থাৎ একটা ইলেকট্রন একটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে কি পরিমাণ শক্তি শোষণ করতে পারে, অথবা একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে সে কি পরিমাণ শক্তি শোষণ করতে পারে সেই বিষয়টা। তারপরে আছে আইসোটপ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, অর্থাৎ আমরা জানি যে আইসোটপে একাধিক পরমাণু থাকে, প্রোটন বিশিষ্ট এক সমান প্রোটন বিশিষ্ট একাধিক পরমাণু থাকে এবং সেই পরমাণুর শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেখান থেকে আমরা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। অথবা আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, প্রকৃতিতে শতকরা কত ভাগ পাওয়া যায় সেই বিষয়টা আমাদেরকে নির্ণয় করতে হয়। তারপরে রয়েছে পরমাণু শনাক্তকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আপনাকে নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে প্রশ্নে, সেখান থেকে আপনাকে বলবে যে এই পরমাণুটি কি আছে সেটা আমাদেরকে বের করতে বলবে। সো এই বিষয়গুলা আসলে খুব বেশি ক্রিটিক্যাল এরকম না, এটা খুবই সহজ একটা বিষয়। আপনি যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, বাসায় একটু প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি এসএসসি পরীক্ষায় 3 মার্ক এখান থেকে আদায় করে নিতে পারবে। স্যারদের এখানে আসলে কাটার খুব বেশি সুযোগ থাকে না, এবং এই জিনিসটা বুঝতে যে অনেক বেশি রকেট সায়েন্স লাগে এরকম না, খুবই সহজ একটা টপিক। তো এই ম্যাথগুলা করার জন্য আমার মোটামুটি 3টা সূত্রের প্রয়োজন আছে। একটা হচ্ছে কি কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। কৌণিক ভরবেগ মানে আমরা জানি mvr, এটাকে বের করতে হলে আমার দরকার হচ্ছে ns/2 পাই। তারপর হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হিসাব করার জন্য আমরা এটাকে বলি ডেল ই, এবং এটা বের করার ফর্মুলা হচ্ছে hv। ভি কে আবার আমরা লিখতে পারি সি বাই ল্যামডা, সো এইচ সি বাই ল্যামডা। তারপর হচ্ছে আইসোটপের হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ফর্মুলা, এই জায়গায় আছে হচ্ছে m ইন্টু এন প্লাস পি ইন্টু কিউ বাই 100। আচ্ছা, আমাদের এই সূত্রের পাশাপাশি যে বিষয়গুলো আসলে এই ম্যাথগুলা সলভ করার জন্য মনে রাখতে হবে, সেই বিষয়গুলা একদম খুবই বেশি না, খুবই অল্প জিনিস মনে রাখলেই তুমি করতে পারবে। একটা হচ্ছে এন, এন মানে হচ্ছে তোমরা সবাই জানো প্রধান কক্ষপথের নাম্বার, অর্থাৎ কত নম্বর কক্ষপথে আমার ইলেকট্রনটা আছে সেটা আর কি। তারপর হচ্ছে এইচ, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, এবং প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আর তারপর ভি হচ্ছে কম্পাঙ্ক। তোমরা যারা ফিজিক্সে অধ্যায় 7 পড়েছো তরঙ্গের চ্যাপ্টারে, সেখানে কিন্তু তোমরা কম্পাঙ্ক মানে কি এই জিনিস জানো, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তারপর হচ্ছে সি, সি মানে হচ্ছে আমাদের আলোর প্রকৃত বেগ, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে আছে হচ্ছে ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি এই জিনিসটা তুমি ওই যে কি বলে আলোর তরঙ্গ যে চ্যাপ্টার আছে সেখান থেকে জানো, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না। প্রোটনের ভর, প্রোটনের ভর এবং হচ্ছে নিউট্রনের ভর, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। পরমাণু শনাক্তকরণের ক্ষেত্রে এই দুইটা জিনিস লাগে। সো তোমরা সবাই জানো প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর হচ্ছে নিউট্রনের ভর প্রায় ওই রকমই 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সো তুমি যদি খুব কষ্ট না করে ইজিলি এই জিনিসগুলা হচ্ছে মনে রাখতে পারো, তাহলে এখন
এই প্যাটার্নগুলো থেকে তুমি জাস্ট 3-4টা ম্যাথ সলভ করে গেলে কিন্তু এই যে এসএসসি বোর্ড পরীক্ষায় 25 সালে যে কোশ্চেনটা হবে সেখান থেকে তুমি কিন্তু কেমিস্ট্রিতে ইজিলি 3 মার্ক পেয়ে যেতে পারো। ইভেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ক্লাস 10-এ পড়েন, এবার সায়েন্স নিয়েছেন বা 9-এ উঠে সায়েন্স নিয়েছেন, আপনাদের প্রথম পরীক্ষায় এই অধ্যায় 3 আছে, তাদের জন্যও কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ম্যাথমেটিক্যাল পার্ট স্যাররা অনেক পছন্দ করে, এখান থেকে কোশ্চেন করতে দিতে পছন্দ করে। সো এই জিনিসগুলো একটু আপনারা কষ্ট করে তুলে নেবেন খাতার মধ্যে, যাতে করে আপনি রিভিশন দিতে পারেন এবং বুঝতে পারেন যে রিভিশন দেওয়ার সময় যে কোন জিনিসটা আপনার পড়তে হবে। তো এখন আমরা দেখবো কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসা বিগত বছরে, এবং সেখান থেকে সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম টাইপটা করার পরে আমাদের দ্বিতীয় টাইপটা হচ্ছে ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কিভাবে বের করতে হয় সেই প্যাটার্নটা। প্রথম ব্যাটটার মতো এটাও অনেক সহজ, তুমি যদি একটু মনোযোগ দাও, একটু আমাদের বোর্ড থেকে বোঝার চেষ্টা করো ম্যাথগুলা কিভাবে করতে হয়, তাহলে তুমিও পারবে। দুই একবার প্র্যাকটিস করলে এটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো আমি বোর্ডের আবার একটা কোশ্চেন লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে একটা ছবি দেওয়া আছে আমাদের ইলেকট্রনের, এবং নিচে কোশ্চেন গতে দেওয়া আছে যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন স্থানান্তরে 650 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের শক্তি শোষিত হলে শক্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমার যে শক্তি শোষিত হয়েছে সেই শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করছে, এবং এখানে আমাকে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে যে 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এখানে শক্তি শোষিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে কি বলে শক্তির শোষণ বা বিকিরণের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আমি এটা লিখবো যে আমরা জানি ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। তো এখানে আমি কি লিখবো, এখানে আমার এইচ এর মান কত, এই জায়গায় কিন্তু এইচ এর মান আমাদের দেওয়া নাই, সো এইচ এর মান আমাদের লিখতে হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আচ্ছা, তারপরে সি কত, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ল্যামডার মান আমাদের এইখানে কিন্তু 650 ন্যানোমিটার এককে দেওয়া আছে। সো ন্যানোমিটার এককে আমরা যদি দেওয়া থাকে এবং এইটাকে আমরা যদি মিটারে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 650 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। বুঝতে পারছি? তো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 9 দিয়ে গুণ করে মিটারে কনভার্ট করে দেন আমাদের ম্যাথটা করতে হবে। তাইলে আমি এখন ইজিলি যদি এটা এখানে মান বসায় দেই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, নিচে গুণ দিলাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তার নিচে হবে 650 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাইলে আমরা যদি ক্যালকুলেশন করি, তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কিন্তু ইজিলি এটার মান পেয়ে যাবে। এটার মান হচ্ছে 3.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 3.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। শক্তির একক কি? জুল। তাহলে দেখো, এটাও কিন্তু তেমন বেশি কঠিন কিছু না, আমার যা সূত্র জানতে হবে এবং হইতাছে সেই সূত্রকে বসাই দিয়ে সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শক্তির মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি ন্যানোমিটারে দেওয়া থাকে সেটা আমাকে মিটারে কনভার্ট করে করতে হবে। এই জায়গায় আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, তাইলে আমাদের জন্য এই ম্যাথটা করা খুবই ইজি, খুবই পানির মতো সহজ, আমি করে আসতে পারবো। তো আমরা সবার প্রথমে একটা ম্যাথ করব, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি ঢাকা বোর্ড 2023-এর একটা নমুনা কোশ্চেন, মানে 2023-এ যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা আমি বোর্ডে লিখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা চিত্র আঁকা আছে এবং সেই চিত্রে বলা আছে যে এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে এবং বলছে যে এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে। সো তার মানে আমাদের কি নির্ণয় করতে বলছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং কোথাকার সর্বশেষ শক্তি স্তরের জন্য। তো আমরা একটু আগেই দেখলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য কোন সূত্র লাগে।
সো আমরা এখানে লিখবো যে আমরা জানি MVR সমান সমান NH/2 পাই। এই MVR হচ্ছে আমার ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এখানে আমার n এর মান কি আছে আমরা একটু দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার NP এটা দ্বারা বোঝাচ্ছে আমার হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এইটা হচ্ছে আমার কি n সমান 1 মানে 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে কি আমার n সমান 2 মানে 2 নম্বর কক্ষপথ। তাহলে প্রশ্নে যে চিত্র দেওয়া আছে এই চিত্রে আমার সর্বশেষ শক্তি স্তর বলতে বুঝাইছে যে আমার এখানে n এর মান কি হবে 2 হবে। তাহলে আমি কি হবে n এর সমান 2। আচ্ছা, তারপরে বাদবাকি যেসব জিনিস আছে এগুলা কিন্তু আমরা পারি, যদিও কোশ্চেন আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মান দিয়ে দিয়েছে 2.626 into 10 to the power minus 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এই এককগুলা কিন্তু একটু সাবধানে বসাতে হবে, কারণ এককে যদি ভুল হয় তাহলে কিন্তু স্যার চাইলেও আপনার 1 মার্ক কেটে দিতে পারেন। সো আমাদের এইসব ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, কারণ ম্যাথগুলো অনেক সহজ, আমরা এই ম্যাথ তাড়াহুড়া করতে যাই যাতে ভুল না করি কখনো। আচ্ছা, এইচ এর মান দেওয়া আছে, আমরা পায়ের মান জানি, পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে আমি এখন যদি এই জায়গায় মান বসায়া দেই যে বা MVR সমান সমান 6.2 into 6.626 into 10 to the power minus 34, নিচে ভাগ যাবে হচ্ছে কি 2 into 3.1416। তাহলে এখানে এই 2 কাটাকাটি, তাহলে সুতরাং আমি MVR এটা সমান কত পাই একটু ক্যালকুলেটর নিয়ে করে ফেলো। এটার মান হবে 2.11 into 10 to the power minus 34, 2.11 into 10 to the power minus 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে দেখলা এটা কিন্তু একটা 3 মার্কের ম্যাথ এবং এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে। শুধুমাত্র ঢাকা বোর্ডে না, 2023 সালে 24 সালে তোমরা যদি টেস্ট পেপার অলরেডি সলভ করেছো এবং সেখানে দেখতে পাবা যে এই কৌণিক ভরবেগ রিলেটেড অনেক ম্যাথ আসছে। সো এইখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি এবং এই কোশ্চেনটাও খুব বেশি কঠিন করে না, খুব বেশি ঘোরানোর থাকে না, পেঁচানোর থাকে না। আমরা যদি একটু ইজিলি হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারি এবং ম্যাথটা বাসা থেকে 2-3 বার প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই 3 মার্ক কিন্তু আদায় করে নিতে পারবো। তাহলে এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের সেকেন্ড যে প্যাটার্নটা আছে, সেকেন্ড যে টাইপটা আছে সেই টাইপটা। ওকে, আমরা এই টপিকের বা এই ম্যাথমেটিক্যাল এই চ্যাপ্টারের যে সমস্যা আছে সেই সমস্যার আমরা সর্বশেষ যে টাইপটা আছে সেই টাইপে চলে এসেছি এবং এইটাও খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এবং এইটাও খুব সহজ একটা টাইপ, বরাবরের মতো। এটা এত কঠিন না, এটাও অনেক সহজ। আমরা যদি একটু মনোযোগ দেই, মনোযোগ দিলেই কিন্তু আমরা এই টাইপটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই টাইপটা করতে গেলে আমাদের একটু বেসিক দরকার আছে, খুবই সহজ। এবং আপনারা যখন ক্লাস 9-এ থাকতে বা ক্লাস 10-এ থাকতে এই চ্যাপ্টারটা একদম শুরু করেছিলেন প্রথম দিকে, তখন আপনাদের স্যাররা যে বেসিকটা দিয়ে এই চ্যাপ্টারটা শুরু করেছিল বোর পরমাণু মডেলের, সেই বেসিকটা আমরা এখানে ইউজ করে এই ম্যাথটা সলভ করবো আর কি। তো আমি আগে একটু কোশ্চেনের দিকে যাই। আমাদের কোশ্চেনে বলছে যে একটি পরমাণুর ভর 10.541 into 10 to the power minus 23 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, উহার একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে, গাণিতিকভাবে আমাকে মৌলটি নির্ণয় করতে বলছে। তাইলে একটা পরমাণুর ভর দেওয়া আছে এত এবং কি দেওয়া আছে পরমাণুর ভর, তাহলে কত আছে 10 পয়েন্ট এত, ঠিক আছে, ভালো কথা। তারপর বলছে উহার পরমাণুতে এতটি নিউট্রন আছে, তার মানে এটা কি দেওয়া আছে আমার নিউট্রন সংখ্যা দেওয়া আছে। তা আমাকে বলছে এটা কি ধরনের মৌল আমাকে শনাক্ত করো। আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি যদি বলি যে আপনাদের যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীতে 11 নাম্বার পরমাণুর নাম কি বা 11 নাম্বার মৌলের নাম কি, তা আপনি কি বলবেন? খুব সহজে বলে দিতে পারবেন যে এটা হইতাছে সোডিয়াম। তা আমি যদি আপনাকে বলি যে 26 নাম্বার পরমাণুর নাম কি, আপনি বলবেন আয়রন। আমি যদি বলি যে 6 নাম্বার পরমাণুর নাম কি, আপনি বলবেন কার্বন, তাই না? তো আমরা কোন একটা পরমাণুকে কিভাবে শনাক্ত করতে পারি? তার পারমাণবিক সংখ্যা দিয়ে। আচ্ছা, আপনি একটু বলেন তো যে পারমাণবিক সংখ্যা এইটা কি আমাদের প্রোটন সংখ্যা না?
মানে পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা। তাইলে আমি যদি কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা বের করতে পারি, তাহলে সেখান থেকে তার কি আমি পারমাণবিক সংখ্যা বুঝতে পারবো এবং আমি মৌলটা কি সেটা বের করে ফেলতে পারবো। তাইলে এই ধরনের কোশ্চেন যখন আসবে, আমাকে এক্স্যাক্টলি প্রোটন সংখ্যা বের করতে হবে। আমাকে বুঝতে হবে এখান থেকে আমাকে কি বের করতে বলছে, প্রোটন সংখ্যা বের করতে বলছে। এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ করার 1 নাম্বার কনসেপ্ট। আচ্ছা, 2 নাম্বার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনে আমাকে হইলে পরমাণুর ভর দেওয়া থাকে অথবা নিউক্লিয়াসের ভর দেওয়া থাকে। যে কোনো একটা ভর দেওয়া থাকে, যে পরমাণুকে আমাকে শনাক্ত করতে বলছে বা মৌল শনাক্ত করতে বলছে, ওই মৌলের পরমাণুর ভর দেওয়া থাকবে অথবা আমাকে নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে। ওকে, তাইলে আচ্ছা, আমরা যে বোর পরমাণু মডেল পড়ছি বা রাদারফোর্ড পরমাণু মডেল পড়ছি, সেখানে কি আমাদের একটা লাইন ছিল না বা একটা উক্তি ছিল না যে হচ্ছে একটা পরমাণুর প্রায় সমস্ত ভর তার নিউক্লিয়াসই থাকে, কারণ ইলেকট্রনের ভর বা আপেক্ষিক ভর আমরা কি ধরি, শূন্য ধরি। তো যেহেতু আমার ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাইলে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমার কি কি থাকবে? নিউক্লিয়াসের মধ্যে আমার থাকে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তাইলে এই যে পরমাণুর যে ভর বা নিউক্লিয়াসের যে ভর, এটাকে আমরা কি বলতে পারি যে ওই পরমাণুতে যতগুলা প্রোটন আছে অতগুলা প্রোটনের ভর এবং যে যতগুলা নিউট্রন আছে ততগুলা নিউট্রনের ভরের যে যোগফল, সেটা আমরা লিখতে পারি, পারি কিনা? তাইলে এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমাদের এই ম্যাথটা করতে গেলে ইউজ হবে। তাহলে দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা লাগবে। একটা হইতাছে স্যার যে এই কোশ্চেন যখন আমাকে নির্ণয় করতে হবে বা বের করতে হবে অ্যান্সার, আমাকে বুঝতে হবে যে আমার এই জায়গা থেকে প্রোটন সংখ্যা বের করতে হবে, কারণ প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা জানলে আমি একটা পরমাণু কোন পরমাণু সেটা বলে দিতে পারবো। আরেকটা জিনিস হইতেছে যে নিউক্লিয়াসের যে ভর বা পরমাণুর ভর, এইটা বলতে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভরকে বোঝায় এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। যেহেতু প্রোটন আর নিউট্রন থাকে, তাইলে নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর মানে বোঝাচ্ছে মোট প্রোটনের ভর আর মোট হচ্ছে নিউট্রনের ভর, এই দুইটার যোগফল। বুঝতে পারছি? আচ্ছা, যদি এই কনসেপ্ট দুইটা আমরা বুঝে থাকি, তাইলে এখন আমরা ইজিলি হইতাছে এই ম্যাথটা সলভ করতে পারবো। তো চলেন আমরা এই ম্যাথটা সলভ করি, দেখি কি আছে। তো আমরা লিখলাম যে দেওয়া আছে পরমাণুর ভর 10.541 into 10 to the power minus 23 গ্রাম। এটা হচ্ছে আমার পরমাণুর ভর দেওয়া আছে। আবার দেওয়া আছে কি নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে? 3040। আচ্ছা, আমি কি এই পরমাণুতে প্রোটন সংখ্যা দেওয়া আছে? নাই, কিন্তু আমার তো বের করতে হবে। তাহলে আমি ধরি প্রোটন সংখ্যা কত? xt। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কি একটু আগে আপনাদের যখন এই চ্যাপ্টারটা শুরুর দিকে আলোচনা করছি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের, আমি বলছিলাম যে দুইটা জিনিস আমাদেরকে পারতে হবে এই ম্যাথ সলভ করতে গেলে। একটা হইতাছে কি স্যার? নিউট্রনের ভর। একটা নিউট্রনের ভর কত? 1.675 into 10 to the power minus 23 গ্রাম, রাইট? আরেকটা হইতাছে কিসের ভর স্যার বলেন তো? হ্যাঁ, প্রোটনের ভর। এটা কত স্যার? 1.67573 into 10 to the power minus 23 গ্রাম।
বুঝতে পারছি? সো এই দুইটা জিনিস আমার কিন্তু জানতে হবে। ওকে, ক্লিয়ার স্যার? এই দুইটা জিনিস কিন্তু আমার পারতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা হইতাছে কি লিখতে পারি স্যার, যে আমরা জানি, আমরা কি জানি স্যার? আমরা জানি যে পরমাণুর ভর সমান সমান কি হবে, মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর। তাইলে পরমাণুর ভর আমার দেওয়া আছে 10.541 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। মোট প্রোটনের ভর মানে কি, আমার একটা প্রোটনের ভর আছে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে মোট প্রোটনের ভর হবে কি, আমি প্রোটন ধরছি এক্সটা, তাহলে এক্স ইন্টু 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 প্লাস কি হবে, নিউটন সংখ্যা কয়টা দেওয়া আছে, 34টা, আর একটা নিউটনের ভর কত, 1.675 ইন্টু 10 মাইনাস 23। তাইলে আমার 34টা নিউটনের ভর কত হবে, 34 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। বুঝাইতে পারছি স্যার? ক্লিয়ার? ওকে, তাইলে এখন আমি যদি এটাকে একটু একটু ঘুরে দিই আমার সমীকরণটাকে, তাহলে কি হবে স্যার দেখেন, 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এক্স সমান সমান কি আসে, 10.541 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস তো আমরা ৩ নাম্বার যে প্যাটার্নটা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। গত ২টা প্যাটার্নের মধ্যে কৌণিক ভরবেগের প্যাটার্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল।
আর এই প্যাটার্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ খুব রিসেন্ট ইয়ার্সে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সো এই প্যাটার্নটা সম্পর্কে শিখবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এবার আলোচনা করব হচ্ছে আইসোটপ হতে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেটা। সো আইসোটপের বেসিক সম্পর্কে তোমরা অলরেডি জানো, যদি না জানো তাহলে আমাদের এই বেসিক রিলেটেড যে ভিডিও আছে সেখান থেকে তোমরা আইসোটপের কনসেপ্ট ক্লিয়ার করে আসতে পারো চাইলে। তো যাই হোক, এখানে আমি দুইটা কোশ্চেন লিখেছি, মানে আমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দুই ধরনের হয়, রিভার্স প্রক্রিয়া টাইপের বলা যায়। সো হইতে পারে আপনাকে শতকরা পরিমাণ দেওয়া আছে কোনো একটা আইসোটোপের, সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় বলতে পারে, অথবা আপনাকে প্রশ্নে দেওয়া থাকতে পারে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কিন্তু প্রকৃতিতে কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ আইসোটোপ পাওয়া যায় সেটা বের করে দিতে বলতে পারে। তো আমরা দুইটা প্যাটার্নই করার চেষ্টা করব, এবং খুবই সহজ একটা প্যাটার্ন, বেশি সময় লাগে না, আপনার সর্বোচ্চ গেলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই ম্যাথটা সলভ করতে। তো একটু বোর্ডের দিকে তাকালে আপনার কোশ্চেন দুইটা দেখতে পারবেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2022 সালের কোশ্চেন। এখানে দিছে যে x16, x17, x18 এবং x মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে কত 99.76 এবং তারপরে দেওয়া আছে 0.037%, তারপর হচ্ছে 0.203% হলে এদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তার মানে আমার কোশ্চেনে কি দেওয়া আছে, আমার কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে তিনটা আইসোটোপের জন্য তাদের কি সংখ্যা, ভর সংখ্যা, এবং আমার দেওয়া আছে হচ্ছে তাদের শতকরা পরিমাণ কত কত, একটা হচ্ছে 99.76, আরটা হচ্ছে 0.037, আরটা হচ্ছে 0.203%, রাইট? সো আমাদের এখন হইতাছে কি বের করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, আমরা জানি যে, আমি প্রথমটা করছি যে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি করতে হবে, আমাদের একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমার এখানে যে ভর সংখ্যা দেওয়া আছে সেই ভর সংখ্যার সাথে এই যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা গুণ করতে হবে, ঠিক আছে? আবার এইটার যে ভর সংখ্যা দেওয়া আছে এই ভর সংখ্যার সাথে এই পার্সেন্টেজটার গুণ করতে হবে। এইখানে যে ভর সংখ্যা দেওয়া আছে এই ভর সংখ্যার পার্সেন্টেজটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে সবগুলো যোগ করে দিতে হবে, তারপরে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি এখানে 10টা থাকতো 10টার ক্ষেত্রে আমরা এভাবে বের করতাম, দুইটা থাকলে দুইটার জন্য আমরা এভাবে বের করতাম। তাহলে আমাদের কি করতে হবে, 16 ইন্টু 99.76, এই যে আমরা প্রথমটার সাথে প্রথমটার পার্সেন্টেজ গুণ করলাম, তারপর আমি দিব যোগ, যোগ করার পর কি দিব, যোগ করার পর হবে 17 ইন্টু 0.037। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে যোগ দিব হচ্ছে 18 ইন্টু 0.203%, এরপরে ভাগ দিব কত দিয়ে, 100 দিয়ে। শেষ, আর কিছু নাই আমাদের এখানে। এখন আপনি কি করবেন, এটাকে ক্যালকুলেটরে বসায়া ডিরেক্ট মান লিখে দিবেন যে আমার এখানে কত আসছে, এবং এটা করলে সম্ভবত 16.003 হয়। তাহলে কোন একটা পরমাণুর যদি আইসোটোপের আমার শতকরা পরিমাণ দেওয়া থাকে এবং সেখান থেকে আমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, তাহলে আমরা কিভাবে সেই ম্যাথটা করব, আমরা খুব সহজেই এই ম্যাথটা করতে পারি। কি করতে হবে, তার ভর সংখ্যার সাথে আমাকে গুণ করতে হবে তার শতকরা পরিমাণকে, এবং যে কয়টা থাকে সেই কয়টা আমি গুণ করে যোগ করে তাকে 100 দিয়ে ভাগ করে দিলে আমি ক্যালকুলেশন যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমার অটোমেটিকলি 3 মার্কের ম্যাথটা সলভ হয়ে যাবে। সো এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, এটা সহজ একটা বিষয়, আমাদের জাস্ট মাথা ঠান্ডা রেখে এই ম্যাথটা করতে হবে। বুঝতে পারছি সবাই? সো আমরা এরপরে সেকেন্ড যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখব। আচ্ছা, সেকেন্ড ম্যাথে কি দেওয়া আছে দেখেন, সেকেন্ড ম্যাথটা কিন্তু ওইটার থেকে ওইটার উল্টাটা। দেখেন বলছে কপারের দুইটি আইসোটপ, একটা হচ্ছে কপার 63 একটা হচ্ছে কপার 65, এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে, 63.5। এখন বলছে কপারের আইসোটপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো।
তার মানে স্যার একটু আগে আমরা দেখলাম আমাদের বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে শতকরা পরিমাণ দেওয়া ছিল, আর এখন আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, নির্ণয় করতে বলছে শতকরা পরিমাণ, তার মানে উল্টা। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করব? স্যার দেখেন, প্রকৃতিতে যতগুলা আইসোটপ থাকুক না কেন, তাদের মোট পার্সেন্টেজ হবে সবগুলা যোগ করে 100%। ঠিক আছে, সাপোজ যদি 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, সবগুলো মিলে কত হইতে হবে? 100%। তো আমি এখন এখানে কি করতে পারি, যে ধরেন আমি লিখলাম যে ধরি 63 CU এর শতকরা পরিমাণ কত? x%। আচ্ছা, একটার যদি x% হয় আর মোট যদি হয় 100%, তাহলে আরেকটা কত হবে? অবশ্যই আরেকটা হবে কত? 100 মাইনাস x%। বুঝাইতে পারছি? হিসাব খুব সহজ। একটার যদি পার্সেন্ট হয় x%, আর একটারটা হবে কি 100 মাইনাস x%। এরপরে আমরা জানি কি করতে হবে। এরপরে নিয়ম হইতাছে যে দেয়া আছে কপারের CU এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 63.5। তো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের কি সূত্র জানি? আমরা জানি কি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি স্যার? এই যে একটু আগে আমরা দেখলাম যে পার্সেন্টেজের সাথে তার কি গুণ করতে হয়? ভর সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে কি হবে? 63x প্লাস কি করতে হবে? পার্সেন্টেজের সাথে ভর সংখ্যা গুণ করতে হবে, 65 ইনটু হবে 100 মাইনাস x ভাগ হচ্ছে কত? 100। আচ্ছা দেখেন তো স্যার, আমার কোশ্চেনে কি আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কিনা? তাহলে আমি এই জায়গায় কি বসাইতে পারি না? 63.5। তাহলে কি হবে? 63x প্লাস 65,000 মাইনাস 65x ভাগ হচ্ছে 100। আচ্ছা এখন দেখেন স্যার, আমি যদি এই 100 কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 6350। এই জায়গায় এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 6500 মাইনাস 2x। আচ্ছা, এই 2x কে আমি এই পাশে নিয়ে গেলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? 2x সমান সমান 6500 মাইনাস 6350, বা 2x সমান সমান কত হয় বিয়োগ করলে দেখেন তো? মোস্ট প্রবাবলি 150। 0 0 5 10 হবে, 5 হইলে 64 65। হ্যাঁ, তাহলে x সমান সমান কত হবে স্যার? x সমান সমান হবে 150 ভাগ 2, তার মানে কত? 75%। তাহলে x সমান সমান যদি 75% হয়, তাহলে আমার 63 CU এটার পার্সেন্টেজ কত হবে? 75%, কারণ আমরা ধরছিলাম যে এটা হচ্ছে x%। তাহলে 65 CU এটার পার্সেন্টেজ কত হবে? 100 থেকে 75 বিয়োগ দিতে হবে, তার মানে কি 25%। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে তার রিভার্স। মানে একটু আগে আমরা কি বের করলাম? আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আমরা বের করলাম শতকরা পরিমাণ নির্ণয়। তো আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষায়। এই যে এসএসসি 25 সালে আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা গতে আসতে পারে। তো খুবই সহজ, একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখব সর্বশেষ এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, যে মৌল কিভাবে শনাক্ত করতে হয় সেইটা।